হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আমি নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য ক্লাস 10 রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024। তোমাদের আজকে যে মডেল পেপারটা নিয়েছি, মডেল কোয়েশ্চেন পেপার 12 নম্বরটা নিয়েছি আমরা। পেজ নাম্বার 577 পাতায় দেখবা এই মডেল স্কুলটা আছে। তো আমরা দেখে নেব অঙ্কগুলো। তো চলে এই অঙ্কগুলোতে চলে এসেছি একের প্রশ্নগুলো। চলে এসেছি আমরা একের প্রশ্নগুলোতে। একের প্রশ্নগুলো আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তাহলে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আমরা দেখে নেব। এক নম্বরটা আছে 6.1/4% হারে 1400 টাকার 2 বছরের সুদ আমাদের চেয়েছে, কত টাকা হবে? তো দেখো আমাদের এটা সরল সুদ। তাহলে 2 বছরের সরল সুদ আমরা যদি বের করি, আই হচ্ছে আমাদের সরল সুদ। সেই সূত্রটা হচ্ছে PTR/100। এই সূত্রটা মনে রাখবা। সুদ সমান PTR/100। পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার। দেখো মানগুলো দেওয়া আছে। পি বলতে আসল আছে এখানে 1400 টাকা, আর টি 2 বছর সময়, টি বলতে সময় 2 বছর, আর সুদের হার দেখো আমাদের আছে এই যে। আচ্ছা, এটাকে আমার পূর্ণ সংখ্যা ভেঙে নিই। 6 4 24, 24 25, তাহলে এটা হবে 25/4। আর নিচের যে 100টা আমরা 1/100 করে দিলাম। এটা কাটাকাটি করে অ্যান্সার পেয়ে যাব। তোমরা এই দুটো শূন্য কেটে দাও। 2 2 4, আর এটা কাটাকাটি করে 2 7 14, 25 7 175 টাকা। দেখো আমাদের অ্যান্সারটা মিলে গেছে, ডি নাম্বার অ্যান্সারটা। দেখো 2 নম্বর প্রশ্নটা বলছে √(x+5 +√5 - x = 4 হলে x সমান কত? তো এখান থেকে সরল করে আমাদের x এর মানটা বের হবে। আমরা প্রথমে ওই পক্ষে বর্গ করে নিই। তাহলে এখানে যদি আমরা বর্গ করে নিই, তাহলে √(x+5 +√5 - x তার হোল স্কয়ার সমান 4। এখানে 4 স্কয়ার হবে, বর্গ করেছি। আচ্ছা, এটাকে আমরা a + b হোল স্কয়ার সূত্র ভেঙে নিই। তাহলে দেখো আমরা যদি করি, তাহলে এটার হোল স্কয়ার আসবে, আর এর হোল স্কয়ার বলতে √টা উঠে যাবে। তাহলে আমরা x+5 পেয়ে যাব, আর এখানে হবে +2ab। তাহলে এ হচ্ছে আমাদের √(x+5) আর বি হচ্ছে আমাদের 5 - x। ঠিক আছে, আর এটা আমরা দেখো বি স্কয়ার বলতে এর হোল স্কয়ার পাবো আমরা। তাহলে এটা আমরা 5 - x লিখতে পারবো। আর এদিকে 4 স্কয়ার আমরা 16 করে নেব। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে আমাদের এখানে x কেটে যাচ্ছে, আর এই 5 আর 5 যোগ করে আমাদের হয়ে যাবে 10। আর এটা দেখো, এদিকে তো আমরা 10 পেয়ে গেলাম, এটা 2। আর এখানে যদি আমরা √এর মধ্যে কাজ করি, এটা দুটো গুণ হয়ে যাবে। তাহলে গুণ করে আমি এটাকে 5 + x লিখে দিলাম, আর এটা 5 - x। আর এদিকে দেখো আছে আমাদের 16। আচ্ছা, এবার এদিকে 10টাকে ওইদিকে নিয়ে চলে যাবো। আর এখানে √এর মধ্যে a² + b² সূত্র যদি বসিয়ে দাও, a² - s²। আর এদিকে 16 - 10 করে দিলাম। তাহলে এখানে দেখো আমাদের এটা আসছে 25 - s²। আর এদিকে বিয়োগ করে আমরা 6 পেয়ে যাবো। উভয় দিকে আবার বর্গ করে দেবো। বর্গ করলে দেখো এটা 4 পেয়ে যাবো। আর এটা আমাদের বর্গ করলে √টা উঠে যাবে, মনে রাখবো। স্কোয়ারের জন্য √টা উঠে যায়। আর এদিকে 6 স্কোয়ার। দেখো 6 স্কোয়ারকে আমরা 6 6 36, 4 9 36 করে দিলাম। আর এখানে -s² রেখে দিলাম। আর এদিকে 9 25টা এদিকে নিয়ে চলে আসবো। এটা বিয়োগ করে এটা -16 পেয়ে যাবা। তাহলে মাইনাস কেটে দাও। তাহলে এক্সের মানটা যদি বলি +-√16। তাহলে একে ভাঙাও, +-16 বর্গমূল 4। তাহলে এক্সের মানটা +-4। দেখো আমাদের আছে এ নাম্বার অ্যান্সারে। দেখো 3 নম্বর প্রশ্ন চলে আসলাম। 3 নম্বর প্রশ্নটা বলছে R1 একক ও R2 একক। এখানে R1টা বড় আছে R2 চেয়ে। এগুলো হচ্ছে ব্যাসার্ধ, দুটি বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এদের কেন্দ্রদের মধ্যে যে দুটি বৃত্ত আছে, আমরা এ কেন্দ্র আর বি কেন্দ্র নিয়ে নিয়েছি। এই কেন্দ্রদের মধ্যে দূরত্ব কথা বলেছে পি একক হলে তাদের যে সরল সাধারণ স্পর্শক, দেখো সরল সাধারণ স্পর্শক আমরা এসটি তৈরি করেছি। এই স্পর্শকের দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে কোনটা হবে। তাহলে এসটির দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে এটিটা হচ্ছে আমাদের জানা আছে। এটিটা যদি বলি, এটিটা হচ্ছে আমাদের R1, আর এখানে হচ্ছে বিএসটা আমাদের হচ্ছে R2। ঠিক আছে, এখানে R1টা বড় বৃত্ত নিয়েছি, আর R2টা ছোট, ব্যাসার্ধটা ছোট আছে। আর প্রথমে আমরা কী করবো, একটা অঙ্কন করব। আমরা এস বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল সরলরেখা একটা অঙ্কন করব। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা একটা অঙ্কনটা করি। দেখো, তাহলে এস বিন্দু দিয়ে সমান্তরাল সরলরেখা অঙ্কন করে দিলাম। এই বিন্দু না আমরা সি নাম দিয়ে দিলাম এটা। ঠিক আছে, এটা হচ্ছে সিএস বা সিএস বলতে পারো। তাহলে এবার দেখো এখানে এই যে এ বি
এসসিটা এটা আমাদের কিন্তু একটা আয়তক্ষেত্র তৈরি হবে। দেখো আয়তক্ষেত্র তৈরি এটা কীভাবে হবে তোমরা লক্ষ্য করো। আচ্ছা এই কোণটা তো 90 ডিগ্রি, কারণ দেখো স্পর্শকের উপর কেন্দ্রগামী যে সরলরেখাংশটা ব্যাসার্ধটা কেন্দ্রগামী ব্যাসার্ধ কী হয় সেটা লম্ব তৈরি হয়, তাহলে এটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি হলে বলে লক্ষ্য করো এটা তো সমান্তর সরলরেখা, এটা ভেদক, তাহলে এটা কী হবে, এটা 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা আমাদের 90 আসবে, অনুরূপ কোণ এগুলো সব 90 ডিগ্রি। আচ্ছা এখানে দেখো একইভাবে এটা আমাদের 90 ডিগ্রি, যেহেতু এই যে একটা স্পর্শকের উপর কেন্দ্রগামী যে ব্যাসার্ধটা আছে এটা আমাদের লম্ব হবে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা এবার দেখো তিনটা কোণ 90 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে এই কোণটা কত পাবো, এটাও আমাদের 90 ডিগ্রি। তাহলে দেখো এটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে আমাদের, এটা ABSC আয়তক্ষেত্র। আমরা তো লিখে দেবো এখানে, অতএব এ তা দেখো অতএব আমরা লিখেছি ABST, ABST না ABSC, ABSC। আচ্ছা অতএব আমরা লিখেছি ABSC একটি আয়তক্ষেত্র, আমরা আয়তক্ষেত্র পেয়ে গেছি। তাহলে আয়তক্ষেত্র হলে দেখো তো এই বাহুগুলো সমান হবে আর এই বাহুগুলো সমান হবে, ঠিক আছে। এটা যদি P হয় আমাদের, দেখো ABটা আমাদের কত ছিল, ABটা আমাদের ছিল P, কেন্দ্রদের মধ্যে দূরত্ব P, তাহলে AB যদি P হয় তাহলে আমরা পেয়ে যাব এই যে CS-টাও আমরা P পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা এবার লক্ষ্য করো আমরা এইটা এদিকে দেখো, এদিকে হচ্ছে আমাদের ASB সমান সমান আমাদের হবে এদিকে CA, আর SBটা আমাদের কত দেওয়া আছে R1, তাহলে এটা আমাদের CAটা R1 হয়ে গেল, তাই না। এবার আমরা বের করব TCটা, তাই না। TCটা কত, তা দেখো আমরা TCটা বের করছি। TCটা হবে লক্ষ্য করো আমাদের এখানে হবে পুরো AT থেকে AT মাইনাস AC, তাই না। সম্পূর্ণ AT থেকে আমরা ACটা বাদ দিলে আমরা কী পেয়ে যাবো, TC পেয়ে যাবো। তাহলে দেখো তো এখানে ATটা কত, ATটা আমাদের জানা আছে এটা হচ্ছে R1, এটা R1 আর AC, ঠিক আছে। ACটা লক্ষ্য করো আমরা পেয়ে গেছি। আচ্ছা এটা R2, এটা আমাদের এটা হচ্ছে ছোটো ব্যাসার্ধটা, আমরা এটাকে R2 ধরবো, এটা তাই না, এটা হচ্ছে R2, এটা হচ্ছে আমাদের R2, এটা R2 আর এটা হচ্ছে আমাদের ATটা হচ্ছে R1 থেকে AC বাদ, ACটা আমরা পেয়ে গেছি R2, তাহলে আমরা TCটা পেয়ে গেলাম R1 মাইনাস R2, এই যে TCর মানটা। এবার দেখো একটা ত্রিভুজ লক্ষ্য করো, এখানে ত্রিভুজ দেখা যাচ্ছে, ত্রিভুজ আমরা নিয়ে নেব TCS এর, এই যে উপরে ত্রিভুজ থেকে আমরা কী পাবো, দেখো এটা তো 90 ডিগ্রি কোণ, এটা সমকোণী ত্রিভুজ, তার সমকোণী ত্রিভুজের আমরা যদি বলি অতিভুজ কোনটা আছে, অতিভুজ আমাদের আছে CS, ঠিক আছে। CSটা আমাদের হবে অতিভুজ, তাহলে CS স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার বলা লম্ব স্কোয়ার, ভূমি হচ্ছে TS আর লম্বটা আমরা এটা ধরে নিচ্ছি TC স্কোয়ার। আচ্ছা এদের মান বের করে দাও, বসে দাও। তাহলে দেখো CS-এর মান আমরা জানি এটা P স্কোয়ার, আর যে TS, তাই না, এই যে TS-এর মানটা আমরা TS-এর মানটাই বের হবে আমাদের এখানে TS তার হোল স্কয়ার, এর মানটা এটা স্পর্শকের দৈর্ঘ্য, এটাই বের হবে আমাদের। আর TC স্কোয়ার, TCর মান আমরা বের করে রেখেছি, দেখো TCর মানটা এই যে বের করে রেখেছি, আমরা এখানে লিখব R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার। এবার এখান থেকে তোমরা দেখো TS স্কোয়ারটা যদি বের করো, তাই না, তাহলে এটা হবে এখানে আমাদের P স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার। আচ্ছা এবার যদি এটা যদি আমরা স্কোয়ারটা ছেড়ে দিই TS, তাহলে এখানে রুট ওভার চেপে যাবে, রুট ওভার P স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে যে TS আমাদের যেটা স্পর্শকের দৈর্ঘ্য, সরলসাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি রুট ওভার P স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার। দেখো কোনটা অপশানে আছে, আমাদের D নাম্বার অপশানে আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। তো 4 নম্বর প্রশ্নটা বলছে যদি দিনের কোনো এক সময় একটি স্তম্ভ ও একটি 20 মিটার লম্বা উলম্ব লাঠির ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে 50 মিটার ও 10 মিটার। দেখো একটা উলম্ব লাঠি আছে, এটা উলম্ব স্তম্ভ নিয়েছি, তার লাঠি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যটা আমাদের বলেছে 50 মিটার।
এর ছায়া দৈর্ঘ্য যে ছায়াটা পড়বে, যদি এখানে একটা যেহেতু স্তম্ভ হয়, এদিকে সূর্য হয়, একটা ছায়ার দৈর্ঘ্যটা এদিকে আসবে, তাহলে 50 মিটার ছায়ার দৈর্ঘ্য। এই যে উলম্ব লাঠিটা তার ছায়ার দৈর্ঘ্যটা এখানে পড়েছে, ছায়ার দৈর্ঘ্যটা আমাদের বলেছে 10 মিটার, তাই না? এভাবে বলে দিয়েছে। তাহলে আমাদের কী বলেছে, স্তম্ভের উচ্চতা বের করতে বলেছে, এই ডিটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এই যে দুটো ত্রিভুজ আছে, দিনের আলোয় এক সময় আলোয় ছায়ার দৈর্ঘ্যটা বলেছে, তাহলে দেখো এই কোণটা তো 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটার সমান পেয়ে যাবে, একই সময়ের কথা বলেছে দিনের, আর এই কোণটার সঙ্গে এই কোণটার সমান হয়ে যাবে, তাহলে দুটো ত্রিভুজের কোণগুলি এখানে সমান পাবো আমরা। তাহলে দুটো ত্রিভুজ কী হবে, ত্রিভুজ এই যে ABC আর ত্রিভুজ DEF, এই যে লিখেছি আমরা, এরা সদৃশ্যকোণী ত্রিভুজ। যদি সদৃশ্যকোণী ত্রিভুজ হয় তাহলে এদের অনুরূপ বাহুগুলির অনুপাতগুলো সমান হবে। তো আমরা লিখব AB বাই DE সমান সমান BC, এই যে BC বাই EF, তাই না? আমরা বাহুগুলির অনুপাতগুলো সমান দেখাতে পারবো। আচ্ছা, এখানে দেখো আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে এবির মানটা আমাদের দেখো, আমাদের বলে দিয়েছিল যে 20 মিটার লম্বা, এই যে লাঠিটা বলে দিয়েছে কত, 20 মিটার লম্বা। তাহলে আমাদের এবি দেওয়া আছে 20 মিটার, আর ডি হচ্ছে স্তম্ভের উচ্চতা, ডিটা বেরোবে। আর বিসি দেখো, বিসি আমাদের লাঠির ছায়া দৈর্ঘ্যটা আছে 10, আর ইএফটা হচ্ছে স্তম্ভের ছায়া দৈর্ঘ্য আছে 50। তাহলে বসিয়ে দিলাম, এখানে 10 × 5 = 50। দেখো এবার কাটাকাটি 10 × 10, ডিটা আমরা পেয়ে যাচ্ছি বর্গগুণ করে 20 × 5 = 100। তাহলে আমরা 100 মিটার পেয়ে গেলাম স্তম্ভের উচ্চতা। দেখো 100 মিটার কথা আছে, ডি নাম্বার অ্যান্সারে আছে। দেখো 5-এর প্রশ্নটা কি বলছে, 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য হবে। দেখো দুটি ঘনক যদি পাশাপাশি রাখি তাহলে আয়ত ঘন তৈরি হয়ে যাবে, কারণ এখানে দেখো দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে। ঘনক কী হয়, ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো এখানে বলে দিয়েছে 2√6, তাই না? আচ্ছা, তাহলে এখানে ঘনকের দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়। আর আয়ত ঘনকের লক্ষ্য করো, আমরা দুটি ঘনক যদি পাশাপাশি রেখে দিই তাহলে আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3 ধরনের পাওয়া যায়। তাহলে এই যে দুটো ঘনক পাশাপাশি রাখলে যে আয়ত ঘনটা তৈরি হবে, শুধু আমাদের দৈর্ঘ্যটা বেড়ে যাবে। দেখো এখানে আমাদের কত আছে, 2√6, ঠিক আছে? তাহলে দেখো দৈর্ঘ্যটা শুধু আমাদের ডবল হয়ে যাবে, এই দুটোকে যোগ হয়ে আমাদের দৈর্ঘ্যটা পেয়ে যাবে। তাহলে আমরা দেখো দৈর্ঘ্যটা শুধু আমাদের চেঞ্জ হবে, দৈর্ঘ্য হয়ে যাবে 2√6 + 2√6। তাহলে এটা যোগ করে কত হবে, 4√6, তাই না? বাকি সব দেখো প্রস্থটা, এখানে এই যে প্রস্থটা আছে, এই যে প্রস্থটা উচ্চতাটা সমান থাকবে। প্রস্থ উচ্চতা কত থেকে যাবে, প্রস্থ উচ্চতা আমাদের 2√6 হয়ে যাবে, ঠিক আছে? তা দেখো, তাহলে আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা আমরা কি জানি, √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে আমরা দেখো দৈর্ঘ্যের মান তো পেয়ে গেছি 4√6 তার স্কয়ার প্লাস প্রস্থ তো আমাদের ওটাই, বাহুটাই 2√6 তার হোল স্কয়ার, আর উচ্চতা হচ্ছে ওই বাহুটা, তাই না? ঘনকের যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে আমরা সে বাহুটা আমরা ধারটা বসিয়ে দিতে পারলাম। তাহলে এখানে সরল করে আমাদের অ্যান্সার পেয়ে যাব। এখানে গুণ করে এটা দেখো বর্গ ভাঙালে এটা হবে 16 × 6, এটা হবে 4 × 6, আর এটা দেখো এটা যদি আমরা ভাঙাই এটা 4 × 6 পেয়ে যাব। 16 6 গুণ করে 6 6 36, 6 1 6, 6 3 9, 16 96, আর এখানে পেয়ে যাবো আমরা এটা 6 4 24, আর এটা 6 4 24। আচ্ছা, এটা যোগ করে তোমরা যোগ করে পেয়ে যাবা 144 পেয়ে যাবা। 144-এ বর্গমূল করো, তোমরা পেয়ে যাবা 12। দেখো 12 সেমি কোথায় আছে অ্যান্সারটা, আমরা ডি নাম্বার অ্যান্সারটা পেয়ে গেলাম। দেখো 6 নম্বর প্রশ্নটা বলছে 15 12 16 15 12 x 18 16 10 এরকম রাশি তথ্যগুলো আছে। এই রাশি তথ্যের সংখ্যাগুলোর মানটা 12 হলে এক্সের মান কত হবে। দেখো সংখ্যাগুলোর মান 12 বলে দিয়েছে, তাহলে সংখ্যাগুলোর মান আমরা একটা রাশি তথ্য কী করে বের করতে হয়। দেখো এই যে রাশি তথ্যগুলো আছে এদের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় আকারে সাজাতে হয়। এভাবে সাজিয়ে যে সংখ্যাগুলো বেশি থাকবে সেই সংখ্যাটি হচ্ছে আমাদের রাশিতত্ত্বের সংখ্যাগুরু মান। তাহলে এখানে দেখো তো বেশি সংখ্যাটা কী হবে, দেখো সংখ্যাগুরুর মান 12 বলে দিয়েছে, তাহলে 12 এখানে দুটো আছে, তাহলে আমাদের তাহলে এক্সের মানটা কী হবে, 12 হবে, তাই না? কারণ দেখো এখানে কিন্তু সংখ্যাগুরুর মান যখন 12 বলে দিয়েছে তাহলে এক্সের মানটা কিন্তু 12ই হবে, কারণ এখানে যদি আমরা 12 হয়ে যায় তাহলে দেখো 12 সংখ্যাটা কিন্তু বেশি, 12 আছে 1টা 2টা 3টা 12, 15 দুটো আছে, তাই না? তাহলে এখানে এক্সের মানটা কোনটা পাবো, নিশ্চয়ই 12 পাবো, যেহেতু সংখ্যাগুলোর মান 12 বলে দিয়েছি, কারণ সংখ্যাগুলোর মানটাই আমাদের বেশি থাকবে রাশি তত্ত্বগুলোর মধ্যে। তাহলে এখানে এক্সের মানটা কত হবে, আমাদের 12 হবে। তাহলে অ্যান্সার আমাদের সি নাম্বারেরটা। এবার আসলাম 2-এর প্রশ্নগুলো। 2-এর প্রশ্নগুলো আমাদের শূন্যস্থান টাইপের আছে। তাহলে দেখো 2-এর 1-এরটা কী বলছে, দুই ব্যক্তি কোনো ব্যবসায় x টাকা ও y টাকা যথাক্রমে z ও w সময়ের জন্য বিনিয়োগ করলে তাদের লভ্যাংশ অনুপাত কত হবে। দেখো দুজন লোক আছে, দুজন ব্যক্তি, প্রথমজন x টাকা আমাদের z সময়ের জন্য
বিনিয়োগ করছে আর দ্বিতীয়জন ওয়াই টাকা ডাব্লু সময়ের জন্য বিনিয়োগ করছে। তাহলে দেখো তাদের যে মূলধনগুলো আমরা পাবো, তাহলে এক্স টাকা জেড সময়ের জন্য, তাই না? তাহলে আমাদের যে মূলধনটা হবে প্রথম ব্যক্তির সেটা হবে এক্স জেড, তাই না? এই যে যত টাকা আর কত সময়ের জন্য করছে তাকে গুণ করতে হয়, এভাবে আমাদের মূলধনটা বের হয়। আচ্ছা, তারপরে দেখো এই যে অনুপাতটা করবো আমরা। তারপরে দেখো ওয়াই টাকা, এই যে দ্বিতীয় ব্যক্তির ওয়াই টাকাটা ডাব্লু সময়ের জন্য বিনিয়োগ করবে, তাহলে ওয়াই টাকাটা ডাব্লু সময়ে গুণ হবে, তাহলে ওয়াই ডাব্লু। তাহলে এই যে আমাদের মূলধনের অনুপাতটা একই সময়ের জন্য মূলধনের অনুপাতটা আর লভ্যাংশের অনুপাতটা সমান হয়ে যায়, তাই না? এটা মনে রাখবা। তাহলে আমাদের দেখো লভ্যাংশ অনুপাত কত পাবো, এটাই অ্যান্সার আমাদের, এক্স জেড ইজ টু ওয়াই ডাব্লু, এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটা আছে, এ এর 50% সমান সমান বি এর 20% সমান সমান সি এর 25% হলে এইচ ডি বি ডি সির মানটা কত হবে? 2:5 বলে দিয়েছে, শুধু এই সংখ্যাটা আমাদের দরকার। তাহলে আমরা করবো দেখো এ এর 50%, এ ইন্টু 50/100, আমরা পার্সেন্টেজ যেভাবে ভাঙাই, সমান সমান বি এর বলেছে 20%, তো 20/100 সমান সমান, আর সি এর বলেছে 25%, তাহলে 25/100। আচ্ছা, এদের যদি একটু কাটাকাটি করি, এখানে 50 দিয়ে 100, এখানে 1, এখানে 20 5 100, ঠিক আছে, 20 এখানে 1, এখানে 25 400, 25 400। তাহলে এখানে দেখো তো আমরা কী পেয়ে গেলাম, এখানে a/2 পেলাম, এখানে b/5 পেয়ে গেলাম, আর এখানে c/4 পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এদেরকে যদি কে ধরে নিই, কে ধরি অ্যান্সার, তাহলে এই মানগুলো দেখিয়ে আমরা কিন্তু এখানে আমাদের 4 সংখ্যাটা আসবে। তবু আমি দেখিয়ে দিই 4টা কীভাবে আসছে। আমরা যদি কে ধরে নিই এদের মানগুলো, তাহলে a/2 সমান সমান কে, তাহলে এর মানটা এখানে 2কে পেয়ে যাবা, এখানে বি এর মানটা তোমরা বর্গগুণ করে 5কে পেয়ে যাবা, আর সি এর মানটা পেয়ে যাবা 4কে। আচ্ছা, তাহলে এবার যদি আমরা বলি এ ইজ টু বি ইজ টু সি, মানগুলো বসো, এর মান 2কে ইজ টু, বি এর মান 5কে ইজ টু, আর সি এর মান 4কে। তাহলে লঘিষ্ঠ করে কে কে তো আমরা কেটে দিতে পারবো, তাহলে 2:5:4। তা দেখো অ্যান্সারটা এখানে আমাদের 4 আসছে। 3 নম্বরটা দেখো কী বলছে, একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1.5 সেমি, 2 সেমি এবং 2.5 সেমি হলে বৃহত্তম কোণটির মান হবে। দেখো ত্রিভুজের যে বড় কোণটা আছে বৃহত্তম কোণ, তার মানটা বের করতে বলেছে। দেখো বাহুগুলি লক্ষ্য করো, আমরা যদি বাহুগুলি দেখি, সবচেয়ে বড় বাহুটা আছে 2.5, তাহলে আমরা দেখো বড় বাহুটার হোল স্কোয়ার, একে আমরা অতিভুজ ধরে নিব, সমকোণী ত্রিভুজ হবে, কোণটা আমাদের 90 ডিগ্রি পাবো। কীভাবে পাবো লক্ষ্য করে নাও, সমকোণ ত্রিভুজ আমরা দেখাবো চেক করে, অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার, আমরা ভূমি যে কোনো একজনকে দিয়ে দিলাম, ঠিক আছে, আর একজনকে লম্ব নিয়ে এলাম, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার। দেখো উভয় দিকে কি সমান যদি হয়ে যায়, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে। বড় বাহুটার বর্গ করলাম এবং ছোট দুটো বাহুর বর্গের যোগফল উভয় দিকে যদি সমান হয়, তার ত্রিভুজটা আমরা সমকোণী ত্রিভুজ পেয়ে যাব। তা দেখি আমরা সমকোণী ত্রিভুজ আসছে কি আসছে না। তাহলে এটা দেখো, এটা আমরা পাবো 625 পাবা, তাহলে দুটার উপর দশমিক পড়বে, আর এখানে 4, আর এখানে পাবা 225, তাহলে এখানে দুটার উপর দশমিক পড়বে। তাহলে এদিকে তো 6.25, আর এটা যোগ করো, এটা যোগ করলে পাবা তোমরা 6.25 পেয়ে যাবা। দেখো উভয় দিকে সমান, তাহলে ত্রিভুজটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ আছে। বড় বাহু অতিভুজ, অতিভুজের মানটা আছে 2.5। তাহলে দেখো, তাহলে এখানে যে বৃহত্তম কোণটা কত হয়, বড় কোণটা তো আমাদের 90 ডিগ্রি হয়, কারণ সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণটাই হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। 2-4 নম্বর প্রশ্নটা কী বলছে, দেখো বৃত্তের ব্যাসার্ধের, এই যে বৃত্তের ব্যাসার্ধ আছে, বৃত্তের ব্যাসার্ধগুলো আমরা, এটা দেখো ব্যাসার্ধ হচ্ছে আর, এটার ব্যাসার্ধ আমরা আর নিয়ে নেবো, এও ব্যাসার্ধ আর পুরো এ বিটা আমরা ব্যাস নিয়েছি। তাহলে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপটা, এই যে একটা চাপ নিয়েছি আমরা, লক্ষ্য করো এপি চাপটা, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যতটা চাপও ততটা হবে, তাহলে এখানে আমাদের চাপটা আর হবে। ঠিক আছে, চাপ বৃত্তের কেন্দ্রে, এইভাবে যদি বৃত্তের ব্যাসার্ধ আর সমান চাপ, যতটা ব্যাসার্ধ ততটাই যদি আমাদের চাপ তৈরি হয়, এভাবে নিয়ে কেন্দ্রে যে কোণটা তৈরি হবে, এই কোণটাকে আমরা থিতা নিয়ে নিলাম, তাহলে কেন্দ্রের কোণটার মান বের করতে বলেছে কত ডিগ্রি উৎপন্ন হবে। তা দেখো এটা আমরা কি করব, যে এই যে দেখো কেন্দ্রের কোণগুলোর অনুপাতটা আর চাপের সঙ্গে অনুপাতটা সমান হয়, তাহলে আমরা বড় চাপটা নিব, এ বি চাপ নিচ্ছে এখানে, এ বি চাপ নিলাম বাই, আর এই যে এপি চাপটা নিব, এখানে নিব চাপটা এপি। ঠিক আছে, এই দুটো চাপের অনুপাতটা তাদের কেন্দ্রের কোণের অনুপাতের সঙ্গে সমান হয়, এটা মনে রাখতে হবে। এই দুটো যে এদিককার চাপ আর এদিককার চাপের অনুপাত করলাম, তাহলে এই চাপের কেন্দ্রের কোণটা দেখো, এই যে এওবি কোণটা আছে, আমরা নিব কোণ এওবি, আর এই যে চাপটা আছে, এই যে এপি চাপটার কেন্দ্র কোণটা কী আছে, এটা এওপি থিতা কোণটা, তাহলে এখানে আমরা কোণ নিব এওপি। তাহলে এইভাবে দেখো
চাপ বাই চাপ সমান সমান কেন্দ্রের কোণ বাই কেন্দ্রের কোণ, এইভাবে সমান সমান হয়। এটা তোমাদের মনে রাখতে হবে, এটা সূত্রের মতন। তাহলে দেখো আমরা এ বি চাপটা আমরা কত, তো এ বি চাপটা দেখো বৃত্তের অর্ধেক পরিধি, তাহলে পুরো পরিধি আমাদের হয় 2πr, তাহলে অর্ধেক কত হবে 2 দিয়ে ভাগ, তা আমরা এ বিটা পেয়ে গেলাম πr। তাহলে আমরা দেখো এ বির জায়গায় আমরা πr লিখে দিলাম। আর এ বি চাপটা দেখো আমাদের ব্যাসার্ধ সমান বলেছিল চাপটা এপিটা, তাহলে এখানে আর আছে চাপটা, এপির চাপটা আর পেয়ে গেলাম। আর ইওবি কোণটা লক্ষ্য করে, ইওবি কোণ তো সরলরেখা 180 ডিগ্রি পেয়ে যাব, এটা আমাদের 180 ডিগ্রি। আর এওপি যে চাপ এটা আছে কোণটা, সরি এওপি এটা থিতা, যে এওপি কোণটা আমরা কত আছে থিতা। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো আর আর কেটে গেল, তাহলে এখানে যদি আমরা থিতা বের করি তাহলে পাই ইন্টু থিতা 180 ডিগ্রি, এখানে দুটো হয়ে গেছে। তাহলে এখানে থিতার মানটা পেয়ে যাব 180 ডিগ্রি বাই পাই। আচ্ছা, এখানে দেখো 180 ডিগ্রি পাইয়ের মানটা হচ্ছে 22/7, তাহলে 180 ডিগ্রি গুণিত 7/22, একটু কাটাকাটি করি আমরা 2 দিয়ে, 2 একে 2, আর এখানে 2 নং 18 থেকে 90। তাহলে এখানে দেখো থিতা সমান সমান কত পেয়ে গেলাম, থিতা সমান সমান পেলাম 90 আর 7 গুণ করো, তাহলে 7 নং 63, 7 নং 63, আর নিচে আছে 11, একে ভাগ করে দাও, আমরা নিব 11 পাচ্ছে 55, এখানে নামবে আমাদের 5 কত দিলে 13, এখানে নামবে আমাদের 8, এদিকে 0 আসছে, 11 সাথে 77 নিয়ে নাও 77, আর এটা আমাদের নামবে কত 3। তাহলে দেখো এখানে যে পূর্ণ সংখ্যা মানে 3টা উপরে যাবে আর 11টা নিচে আসবে, এটা আমাদের 3 আছে 3। তাহলে লক্ষ্য করতে এখানে থিতার মানটা কত পেয়ে গেলাম 57/3/11। তাহলে এই যে বলেছিল বৃত্তের যে কোণটা তৈরি হবে, কতটা কোণ তৈরি হবে, এত ডিগ্রি কোণটা তৈরি হবে, তাহলে এত হচ্ছে আমাদের অ্যান্সারটা 57/3/11 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এভাবে আমাদের অঙ্কটা হবে, তোমাদের মনে রাখতে হবে। দেখো 5 নম্বর প্রশ্নটা বলছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন ড্যাশ গুণ হবে, তাই না? আয়তন কত গুণ বাড়বে যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়। দেখো গোলক, আচ্ছা গোলক বলে দিই, এটা বৃত্তের মতন দেখাচ্ছে এখানে, গোলক আর বৃত্ত কিন্তু এক নয়। গোলক বলতে তোমরা উদাহরণ নিতে পারো ফুটবল, তাই না? ফুটবলটা গোলক, আর বৃত্তটা হচ্ছে এই যে বৃত্ত, যেটা একটা সমতলে তৈরি করা হয় বৃত্ত। আর গোলক আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা পাবো, গোলকের একটা ঘনবস্তু। আচ্ছা, তাহলে এখানে দেখো গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তার আয়তনের সূত্র আছে 4/3πr³, এটা হচ্ছে আমাদের আয়তনের সূত্র। এবার দেখো আমরা গোলকের ব্যাসার্ধটা দ্বিগুণ করবে, তো দ্বিগুণ বলতে ব্যাসার্ধ হয়ে যাবে 2r, আগে আর হলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে 2r, তাহলে 2r যদি ব্যাসার্ধ হয় তা আয়তন কত হবে 4/3πr³, আর বলতে এখানে 2r তার কিউব। তাহলে এখানে আমরা সরল করব 4/3π ইন্টু 2 এর কিউব 8, আর আর কিউবটা হয়ে যাবে। আচ্ছা, 8টাকে আমরা সামনে নিয়ে আসলাম, আর 4/3πr³ পাশে লিখেছিলাম। দেখো আমাদের এটা আগেকার গোলের আয়তন ছিল, গোলকের আয়তনটা, তাহলে আমাদের দেখো আগের চেয়ে কত গুণ হয়ে গেছে 8 গুণ হয়ে গেছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 8 গুণ, উত্তরটা 8 গুণ। 2 এর 6 নম্বর প্রশ্নটা আছে x1 x2 কত কত, এখানে আছে এক্সে 100 আছে, তাই না? 100টা এখানে সংখ্যা বলে দিয়েছে এখানে। তো এই যে চলগুলি আছে এই ঊর্ধ্বক্রমে থাকলে এরা ঊর্ধ্বক্রমে আছে, তাহলে এদের মধ্যমা বের করতে বলেছে। তাহলে লক্ষ্য করে এখানে n যদি বলি কতগুলি সংখ্যা আছে তথ্যগুলো, তাহলে এখানে 100টা আছে, তাই 100 সংখ্যাটা যুগ্ম সংখ্যা, জোড় সংখ্যা। তো যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যমান কটা পাবো আমরা, মধ্যমান আমরা পাবো 2টো পাবো। এখানে দেখো তো আমি যেটা বলি 1 2 3 কটা সংখ্যা আছে, এখানে 3টা সংখ্যা আছে, তাহলে এখানে দেখো n বলতে এখানে হচ্ছে 3, মানে বিজোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা হলে মধ্যমান দেখো একটাই আছে। আর যদি 1 2 3 4 হয়, 4টা দেখো n এখানে কত আছে, এখানে n হচ্ছে 4টা সংখ্যা 4n, তাহলে এখানে মধ্যমান দেখো, মধ্যমান আমরা এই 2টো পাবো মধ্যমান, তাই না? এভাবে আমরা বলবো জোড় সংখ্যা হলে মধ্যমান 2টো, আর nটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যমান পাবো একটা। তাহলে এখানে দেখো nটা আমাদের আছে যুগ্ম সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে মধ্যমান আমরা কটা পাবো 2টো পাবো। তাহলে মধ্যমাগুলো পাবো আমরা দেখো একটা n/2 পাবো ও n/2 + 1 তম পদ পাবো, এগুলো এত পদের গড় পাবো আমরা মধ্যমাগুলো। তা দেখো তো n/2, তাহলে n হচ্ছে কত, n হচ্ছে আমাদের 100, এই টোটাল যে সংখ্যাটা আছে কতটি তথ্য আছে, তাহলে n হচ্ছে 100 আর নিচে আছে 2 ও, আর এখানে 100/2 + 1 তম পদের গড়। আচ্ছা, এখানে দেখো 50 পেয়ে গেলাম ও, আর এখানে লক্ষ্য করো এটা পাবো আমরা 50 + 1 তম পদের গড়, আর এটা 50 ও, আর এটা পেয়ে যাবো আমরা 51তম পদের গড়। ঠিক আছে, এবার দেখো 50 আর 51তম পদগুলি কারা কারা হবে, তা এই যে পদগুলি হবে, তাহলে এখান থেকে এর পর্দা পাবো আমরা x50 পাবো, তাই না? প্রথম দেখো প্রথম পর্দা হচ্ছে x1,
তাহলে দ্বিতীয় পদটা হচ্ছে x2, তাহলে 50তম পদটা কত হবে, x50 পাবো। আর 51তম পদটা কত পাবো, x51 পেয়ে যাবো আমরা। তো এই দুটি পদের গড় বের করতে বলেছে, তাহলে এদের যে গড় পাবো আমরা, হ্যাঁ মধ্যমাটা এদের গড় করব। তাহলে এদের গড় হবে দেখো x50 প্লাস x51/2, এটা আমাদের অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সারটা বসিয়ে দেবো। তাহলে অ্যান্সারটা হবে মধ্যমাটা x50 প্লাস x51/2। দেখো চলে এসেছি আমরা তিনের প্রশ্নগুলো আছে সত্য মিথ্যা, কোনটা সত্য হবে কোনটা মিথ্যা হবে। তার 3-এর 1 নম্বর প্রশ্নটা বলছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। তাহলে এখানে দেখো আমরা প্রথমে সরল সুদটা বের করব, তারপর চক্রবৃদ্ধি সুদ বের করব। পার্থক্য বলতে আমরা বিয়োগ দিব বড় থেকে ছোট। 1 টাকা যদি চলে আসে তাহলে সত্য, আর যদি 1 টাকা না আসে মিথ্যা। তো সরল সুদ দেখো, সরল সুদকে আমরা আয় বলি, আয় হচ্ছে আমাদের সুদ। তো আয় সমান PTR/100, PTR/100, এটা আমাদের সূত্র সরল সুদ বের করার। তাহলে P বলতে 100 টাকার, T বলতে 1 বছর, আর সুদের হার হচ্ছে 10%, আর নিচে আমরা 100 দেবো, ঠিক আছে। এই যে দেখো 100 কেটে গেল, তাহলে আমাদের দেখো সরল সুদটা আমরা পেয়ে গেলাম 10 টাকা। আচ্ছা এবার আমরা বের করবো চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদ বের করতে হলে আগে আমাদের সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে, মানে সুদ আসল যেটা চক্রবৃদ্ধির সুদ আসল, সমূল চক্রবৃদ্ধি যেটা আমরা এই দিয়ে সূচিত করি। তার সমূল চক্রবৃদ্ধি কত হবে, তার সূত্রটা হচ্ছে P × 1 + R/100 n। তা দেখো এখানে n হচ্ছে সময়, P হচ্ছে আসল, R হচ্ছে সুদের হার। তাহলে এখানে তো Pটা হচ্ছে 100, 1 + R হচ্ছে 10/100, সুদের হারটা, সময় কিন্তু 1 বছর। তাহলে এখানে দেখো 100, আর এটা যদি আমরা এটা কাটাকাটি করি, এটা শূন্য কেটে যাবে, তাহলে এটা কত পাবো, এটা পাবো 11 ভগ্নাংশ যোগ বিয়োগ করে 11/10, এটা শূন্য কেটে দাও। তাহলে এখানে কত পাচ্ছ, 110 পেলা। তাহলে 110 যদি হয় এটা দেখো সমূল চক্রবৃদ্ধি, তাহলে এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ কত পাবো। তাহলে চক্রবৃদ্ধি সুদ যদি বলি চক্রবৃদ্ধি সুদ হবে সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিয়ে দাও। তা দেখো এখানে আমরা কত পেয়ে গেলাম, 10 টাকা পেয়ে গেলাম চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে পার্থক্য কত হলো, 10 থেকে 10 বিয়োগ করে দেখো সরল সুদ 10 আর চক্রবৃদ্ধি সুদ 10, তাহলে 10 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 0। তাহলে আমাদের কিন্তু পার্থক্য 0 টাকা আসছে, 1 টাকা আসছে না। তাহলে কিন্তু অ্যান্সারটা আমাদের এটা মিথ্যা। দেখো 2 নম্বর প্রশ্নটা বলছে A ভেরিয়েস C যখন Bটা ধ্রুবক, আর A ভেরিয়েস 1/B যখন Cটা ধ্রুবক, এবং A ভেরিয়েস C/B হবে যখন B ও C উভয় চল। তাহলে এখানে দেখো আমরা যৌগিক উপপাদ্যের একটা সূত্র আছে, যৌগিক ভেদের উপপাদ্য, সেটা A ভেরিয়েস C যদি হয় আর A ভেরিয়েস 1/B হয়, তাহলে এই দুটো থেকে আমরা কি পাবো, আমরা লিখতে পারবো A ভেরিয়েস C/B, তাই না। এই দুটো মাল্টিপ্লাই হবে, এটা কমন, এটা রেখে দিবা, আর এই যে পার্টটা এই পার্টটা গুণ হয়ে যাবে, ঠিক আছে। গুণ যদি হয় তার কত হবে, C/B। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কিন্তু এটা বলতে পারবো। তাহলে এটা কখন হবে, যখন এই যে B ও Cটা দুটোই চলো হবে, এখানে এই ক্ষেত্রে চলো হতে হবে সবাই। তাহলে এখানে আমাদের কী হচ্ছে, এটা অ্যান্সারটা আমাদের সত্য আছে, তাহলে এটা হবে আমাদের অ্যান্সারটা সত্য, ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটা আছে যদি ABCD একটি বৃত্তস্থ সামুদ্রিক হয়, দেখো ABCD একটা বৃত্তস্থ সামুদ্রিক আছে, তবে AC হলো বৃত্তটির ব্যাস। এই যে ACটা এটা কর্ণটা সামুদ্রিকের, তো কর্ণটা ব্যাস বলেছে, ব্যাস হবে কি হবে না। তা দেখো আমরা কি জানি, আমরা একটা জানি যে বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তক্ষেত্র হয়, এটা তোমরা জেনে রাখবো, এটা আমাদের প্রমাণ আছে বইতে। তাই বৃত্তস্থ সামুদ্রিক যদি আয়তক্ষেত্র হয়, তাহলে ACটা আমাদের কি কর্ণ আয়তক্ষেত্রে। আর এখানে যদি আমরা BDটা কর্ণটা আনি, এই যে দেখো এই যে BDটা কর্ণ, তাহলে এখানে লক্ষ্য করো এই যে বৃত্তস্থ আয়তক্ষেত্রে কর্ণ দুটির যে ছেদবিন্দুটা, এটা আমাদের কি হয়, কেন্দ্রবিন্দু হয়। তো এটা কেন্দ্রবিন্দু হলে আবার লক্ষ্য করো এই পাটটা যা হবে এই পাটটা তাই হবে, এরা সমদ্বিখণ্ডিত করে, তাহলে এরা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের দেখো এই যে ACটাকে আমরা কি বলবো, বৃত্তের ব্যাস বলতে পারবো। তাহলে এখানে কথাটা কি আছে, এটা আমাদের সত্য আছে, অ্যান্সারটা সত্য লিখে দেবো। 4 নম্বর প্রশ্নটি আছে sin θ = 1/3 হলে 2 cot স্কয়ার θ + 2 = 18 হবে। তাহলে দেখো এই মানটা দেওয়া আছে sin θ মানটা, এখান থেকে আমরা সরল করে cot স্কয়ার θ মানটা পেয়ে যাব। তাহলে আমরা কীভাবে পাচ্ছি, দেখো এটাকে ওই দিকে আমরা বর্গ করব, আগে বর্গ করলাম, তাহলে এইদিকে বর্গ। তাহলে দেখো এটাকে আমরা যদি 1/cosec স্কয়ার θ করতে পারবো, sin স্কয়ার θকে, এটা 1/9 পেয়ে গেলাম। আচ্ছা এটাকে উপরে নিয়ে গেলাম cosec স্কয়ার θ, এটা আমাদের হয়ে যাবে 9, উল্টে নিলাম।
কস স্কোয়ার থিতার সূত্র আছে 1 প্লাস কট স্কোয়ার থিতা, আর এদিকে 9 আছে, তাহলে কট স্কোয়ার থিতা সমান কত হবে, 1টা উদিকে গেলে পরে -1, 9 থেকে 1 বাদ দিব, এখানে 8 পেয়ে যাবো। তাহলে কট স্কোয়ার থিতা 8 পেয়ে গেছি, আর এখানে পুট করে দাও। তাহলে এখানে কট স্কোয়ার থিতার মানটা 8, এদিকে 2, দেখো 18 80 কে আসছে না, তাহলে সরল করো। এটা হচ্ছে 16 প্লাস 2, তাহলে কত আসলে আমাদের 18। তাহলে এটা আমাদের কী আছে অ্যান্সারটা, সত্য কথাটা আছে, তো এটা বলে দেবো আমরা সত্য। দেখো 5এর প্রশ্নটা বলছে একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 1:3 হবে। তাহলে দেখো আমাদের একটা শঙ্কু বলেছে আর একটা বলেছে চং, তাহলে শঙ্কুর আর চোঙের ভূমি আর উচ্চতা একই আছে। ভূমি বলতে দেখো ভূমিটার ব্যাসার্ধ যে যদি আর হয়, এই যেটা, আর এরও ব্যাসার্ধ কিন্তু আর হবে, উচ্চতা এর যদি এইচ হয় তাহলে এর উচ্চতা এইচ, এটা কিন্তু সমান বলে দিয়েছে আমাদের। তাহলে এখানে দেখো এদের আয়তনটা, আমরা শঙ্কুর আয়তনের সূত্র কী জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র। আর চোঙের এটা অনুপাত করে দিলাম, আর চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটা তোমাদের আয়তনের সূত্রগুলো মনে রাখতে হবে। শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আমরা যদি লঘিষ্ঠ করি তাহলে 1/3, দেখো পাই আর স্কোয়ার এইচ আমাদের এটা কেটে যাচ্ছে একই মান, তাহলে এখানে কেটে গেল, এখানে 1 থেকে গেল। এবার পূর্ণ সংখ্যা করতে গেলে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 1:2, আর এটা এদিকে 3 হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা দেখো 1:3 আমাদের কিন্তু এটাই আছে। ঠিক আছে, আয়তন অনুপাতটা, তাহলে এটা আমাদের কি কথাটা সত্য, তাহলে এটা অ্যান্সার হবে সত্য। দেখো 3-এর 6 নম্বর প্রশ্নটা আসলাম, শুধুমাত্র বৃহত্তর সূচক কর্মযৌগিক পরিসংখ্যার বক্ররেখাকে অজাইব বলে। তাহলে দেখো এখানে বলেছে শুধুমাত্র বৃহত্তর সূচক কর্মযোগী পরিসংখ্যার বক্ররেখাকে অজাইব বলে, না শুধুমাত্র বৃহত্তর সূচককে না, আমরা ক্ষুদ্রতম সূচক কর্মযোগী পরিসংখ্যারও আমরা বক্ররেখাকে অজাইব বলবো। দেখো তোমাদের বইতে চলে যাবা 352 পাতা, P- তোমাদের বইতে 352 আর 353 এই পাতায় দেখো, লক্ষ্য করো, এই যে দেখাচ্ছে, দেখো এটা আমাদের দেখো বৃহত্তর সূচক, তাই না, এই যে দেখো বৃহত্তর সূচক কর্মযোগী পরিসংখ্যা বড় থেকে ছোট এসেছে, তাহলে এখানে একটা বক্ররেখা পাওয়া গেছে। আর এটা আছে আমাদের দেখো ক্ষুদ্রতর কর্মযোগী সূচক ছোট থেকে আমাদের বড় হয়েছে, তাহলে এখানে আমরা কী পাবো, একটা বক্ররেখা পাবো, এই যে অজাইবটা এখানে ক্ষুদ্রতর সূচক, আর এখানে দেখো অজাইবটা, এখানে যে অজাইবটা পেয়েছি বৃহত্তর সূচক। তাহলে এখানে দুই ক্ষেত্রেই হয় আমাদের, তাই না, এই যে কর্মযৌগিক পরিসংখ্যার যে অজাইবটা বক্ররেখাটা আমাদের বৃহত্তর পাওয়া যায় আর ক্ষুদ্রতর পাওয়া যায়, কিন্তু শুধুমাত্র কী বলেছে, বৃহত্তর বলেছে, তাই এই কথাটা আমাদের সত্য হবে না, তাই এটা আমাদের অ্যান্সার চলে আসবে মিথ্যা, এটা পেয়ে যাবো আমরা মিথ্যা। দেখো 4-এর প্রশ্নগুলো চলে আসলাম। আচ্ছা তার আগে একটা বলি যে 3-এর যে করালাম সত্য মিথ্যাগুলো আমি যেভাবে দেখালাম তোমরা সেভাবে দেখালে কিন্তু অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তো দেখো 4-এরগুলো আমাদের 2 নম্বরের প্রশ্ন আছে, প্রতিটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর পাবো। আগের প্রশ্নগুলো তোমরা 1-এর প্রশ্নগুলো ছিল, ওগুলো এক একটার জন্য 1 নম্বর, আর 4-এরগুলো যেগুলো আছে এগুলো তোমরা কিন্তু একটা প্রশ্নের জন্য 2 নম্বর পাবা। তো চলো দেখি 4-এর 1-এরটা কী বলছে। দেখো কিছু পরিমাণ টাকার 2 বছরের সরল সুদ 20 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 21 টাকা হলে বার্ষিক সুদের হার বের করতে বলেছে। তাহলে আমাদের দেখো কিছু টাকা বলতে সেই টাকাটা x টাকা ধরে নেব, কিছু টাকাটা আমরা ধরে নিলাম x টাকা, এটা মনে রাখবা। তাহলে x টাকা আসলটা আমাদের x, পিটা আমরা x টাকা ধরে নিলাম। আর এখানে দেখো 2 বছর বলেছে, টিটা কিন্তু আমাদের 2 বলে দিয়েছে, আর সরল সুদটা আইটা কিন্তু বলে দিয়েছে কত, 20 টাকা। তাহলে আমরা কি জানি সরল সুদের ক্ষেত্রে আই সমান PTR/100, PTR/100 এটা আমাদের সূত্র। দেখো আই তো হচ্ছে 20, পি বলতে আমরা x টাকা ধরে নিলাম, এটা হচ্ছে x, আর টি 2 বছর 2, আর আরটা আরের মানটা আমাদের কিন্তু বের হবে সুদের হার, আর এটা আমরা 100। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা আমরা বের করে নিই, ঠিক আছে। তাহলে এক্সের মানটা যদি বের করি তাহলে x × 2 × r = 20 গুণিত 100। তাহলে এখান থেকে দেখো এক্সের মানটা পাবো 20 গুণিত 100, আর নিচে হয়ে যাবে 2 গুণিত r। এক্সের মানটা বের করে নিলাম। এবার চলে যাবো চক্রবৃদ্ধি সুদ। দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের আগে সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে, ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি, যেটা সুদ আসলে আমরা বলি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাহলে এ বলতে সমূল চক্রবৃদ্ধি দিয়ে বোঝাই, তাহলে এর সূত্রটা হচ্ছে p × 1 + r/100 n হচ্ছে সময়। তাহলে p বলতে x, 1 + r মানটা বের হবে আমাদের, আর এটা সময়টা 2 বছর বলেছিল। চক্রবৃদ্ধির সুদটা বের করি, চক্রবৃদ্ধির সুদ লিখব, চক্রবৃদ্ধি সুদ বের হয় এই যে সুদ আসল, যেটা সমূল চক্রবৃদ্ধি বের করলাম এটা থেকে আসলটা বাদ দিব। তাহলে আমাদের এটা থেকে
আমরা আসলটা বাদ দেব। আসল হচ্ছে এক্স, এক্সটা বাদ দিলাম, এটাই আমাদের চক্রবর্তী সুদ। এখান থেকে আমরা এক্সটা কমন নিয়ে নিচ্ছি, আর এর একটা সূত্র ফেলে দিই আমরা। এটা যদি সূত্র ফেলি এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে এ বি হচ্ছে এটা, আর এ তো 1 1 দিলাম না, প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে 100 স্কোয়ার, আর এখানে 100 বর্গ কত হবে, 10,000 হয়ে যাবে। আর এক্স কমন নিয়েছি বলে এটা -1 হয়ে যাবে। এখানে দেখো -1 +1 কেটে গেল। তাহলে এখানে দেখো এবার আমরা এখান থেকে এক্সের মানটা যে পুট করে দিই এই জায়গায়। আচ্ছা, চক্রবর্তীর সুদ আবার দেওয়া আছে দেখো 21, চক্রবর্তীর সুদের জায়গায় আমরা 21 লিখে দিলাম। আর এক্সের মানটা বসিয়ে দিলে এটা হবে 20 গুণিত 100, আর এটা 2 × r আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের r বাই 100টা আমাদের কমন নিতে পারবো এই জায়গা থেকে। তাহলে r বাই 100টা কমন নিয়ে নিলাম। তাহলে ভিতরে কী থাকলো, ভিতরে 2 থাকলো প্লাস, আর এখানে r বাই আমরা এখানে 100 লিখতে পারবো, ঠিক আছে। এই জায়গাটা দেখো। তাহলে এখানে একটু সরল করি আমরা। এখানে আর কেটে দাও, 100 কেটে দাও, এখানে 2 20 10 পেয়ে যাবা। আচ্ছা, এদিকে আমরা ওই পার্টটাকে এদিকে নিয়ে আসি। তাহলে এটা আমাদের দেখো কত থাকলো, 10 দিয়ে এটাকে যদি আমরা গুণ করে দিই, তাই না, 10টা বেঁচে আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা এদিকে 21 থাকলো, আর এদিকে 20 প্লাস আর বাই 10 দিয়ে গুণ করলে এখানে 10 হবে, এভাবে হবে আমাদের। আচ্ছা, আর বাই 10, তাহলে দেখো এদিকে 21 বিয়োগ 20 হবে, তাহলে এখানে কত হবে আমাদের, এটা আমাদের দাঁড়িয়ে যাবে 1, তাই না। আর এখানে আর এর মানটা আমরা কত পেয়ে যাবো, 10। তা দেখো সুদের হারটা কিন্তু আমাদের 10%। তাহলে অতএব আমরা লিখব সুদের হার কত পেয়ে গেলাম, 10% পেয়ে গেলাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো 2 প্রশ্নটা আছে, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। বর্তমান উচ্চতা, গাছটির উচ্চতা বলেছে 14.4 মিটার হলে 2 বছর পর উচ্চতা কত হবে। দেখো এটা সমল চক্রবৃদ্ধি করতে হবে অঙ্কটা, এটা যে সমহার বৃদ্ধি অঙ্কের আছে, তা আমরা সমল চক্রবৃদ্ধির সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে অঙ্কটা আমরা করতে পারবো। তো 2 বছর পরে উচ্চতা হবে, দেখো সমল চক্রবৃদ্ধির সূত্রটা কী ছিল, এখানে আসল ছিল, তো এখানে আমাদের বর্তমান উচ্চতাকে আমরা আসল ধরে নেব। তাহলে এখানে লিখব 14.4, এখানে লিখব 1 প্লাস আর বাই কত হারে বাড়ছে, দেখো বৃদ্ধি পাবে তো এখানে প্লাস দিব, আর যদি হ্রাস পায় তাহলে এখানে মাইনাস দিব। তাহলে 20% হারে, তাহলে 20/100, আর এখানে দেখো 2 বছর পর বলেছে, 2 বছর পর, তাহলে এখানে আমরা 2 দিয়ে দেবো। এভাবে ভেঙে দিলেই আমরা পেয়ে যাবো কিন্তু 2 বছর পরে গাছের উচ্চতা, ঠিক আছে। এখানে একটা আসবে মিটার। চলো আমরা এটা সরল করে নিই। এটা 14.4, আর এখানে দেখো এটা আমাদের ভাঙবে, এটা যদি তোমরা সরলটা করো তাহলে এটা কত পাবা, এটা 120/100 ভগ্নাংশের যোগ বিয়োগটা মিটার। তাহলে এটা এখানে এটা পেয়ে যাব, আর এটা আমরা দুবার গুণ করে নেব, একবার 120/100 আর 120/100, স্কোয়ারটা ভেঙে নিলাম মিটার। এখানে আমরা একটা শূন্য, এই শূন্য আমরা কেটে দিলাম। আচ্ছা, এখানে 14.4, আর 12 গুণ করলে 144, আর নিচে 100। এবার 144 আর 144 আমরা গুণটা দেখাবো, নিচে 144, 4 দিয়ে গুণ করো, 4 4 16, 4 4 16 17, 4 1 4 5, আর এখানে 4 দিয়ে গুণ করলে এই গুণটাই পাবো আমরা, 4 6 7 আর 5। এবার আমরা 1 দিয়ে করবো, 4 4 1, 6 নেমে গেল, এটা হবে আমাদের 6 6 12 13, আর এখানে আসবে আমাদের 7 5 12, 12 আর 4 16 17, আর এটা আসবে 55 10, আর এদিকে হয়ে যাবে আমাদের 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো একটার পর দশমিক বসালাম, তাহলে আমাদের আসলো 20 7 3.6, নিচে আমাদের আছে 100, এটা মিটার আছে। দেখো দুটো শূন্য আছে, শূন্য দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ, তার দশমিকটা শুধু বাঁদিকে সরে আসবে 2 ঘর, দুটো শূন্য তো 2 ঘর সরে আসবে, তাহলে দশমিকটা আসবে এই জায়গায় চলে আসবে, 20.736 মিটার। এটাই আমাদের অ্যান্সার। দেখো 3 নম্বর প্রশ্নটা আছে, যদি x = 1/2 - √3 এবং y = 1/2 + √3 হয়, তবে 1/1 + x + 1/1 + y এর মান বলেছে। দেখো এটা আমাদের দ্বিঘাত করণীর অঙ্ক আছে, তো অঙ্কটা আমরা প্রথমে কী করব, আগে আমরা এটাকে সলভ করি। এক্সের মানটা আমরা হর কোঅর্ডিনেশন করলে পরে উপরে 2 + √3, আর নিচে দেখো নিচে আমাদের সূত্র হয়ে যাবে, এটাকে আমরা একবারে করি, এটা হবে 4, এটা হবে -3, ঠিক আছে। এর বিপরীত চিহ্ন দিয়ে গুণ করলে পরে a + b × a - b সূত্র হবে, তোমরা এটা জানো। তাহলে এখানে এক্সের মানটা দেখো 2 + √3 পেয়ে গেলাম, ঠিক আছে।
আচ্ছা, একইভাবে এখানে দেখো ওয়াইয়ের মানটা, এটা উপরে 2 মাইনাস রুট 3, এখানে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। চলো আমি একটু এখানে দেখাই, এটা এভাবে হচ্ছে, আমি এটা দেখালাম না, এটা আমি দেখাচ্ছি। এটা বিপরীত চিহ্ন দিয়ে গুণ, তাই না? এই চিহ্নটা এখানেও হবে, এটা এখানে উপরে গেছে আবার। তারপরে দেখো এটা ওয়াই, তাহলে এটা 2 মাইনাস রুট 3, এটার যে সূত্রটা বললাম একবারে, এই যে এ স্কোয়ার আর রুট 3 স্কোয়ার, ঠিক আছে? এই জায়গাটা আমার দেখাইনি, এই জায়গাটা দেখালাম। তাহলে ওয়াইয়ের মানটা দেখো 2 মাইনাস রুট 3, এটা আমাদের 4, এটা হচ্ছে আমাদের রুট 3 স্কোয়ার হচ্ছে 3 হবে আমাদের। তাহলে ওয়াইয়ের মানটা কত পেয়ে গেলাম দেখো, এটা তো 1 হয়ে যাবে এই মানটা, উপরে 2 মাইনাস রুট 3, ঠিক আছে? এটা আমাদের ওয়াইয়ের মান। তো ওয়াইয়ের মানটা পেলাম 2 মাইনাস রুট 3, আর এক্সের মানটা পেলাম 2 প্লাস রুট 3। আচ্ছা, এখানে দেখো আমাদের অঙ্কটা, এটা যদি আমরা একটু সলভ করি, এই জায়গাটা এর মানটা বের করতে বলেছি, তার ভগ্নাংশে যোগবিয়োগ করলে এটা হবে 1 প্লাস এক্স আর 1 প্লাস ওয়াই, আর এখানে এটা চলে গেলে এটা হবে 1 প্লাস ওয়াই, আর এটা মিলে গেলে এটা হবে 1 প্লাস এক্স। তাহলে এখানে 2 প্লাস এক্স প্লাস ওয়াই দাঁড়িয়ে গেল, আর নিচে গুণ করো 1 প্লাস ওয়াই প্লাস এক্স, এক্স প্লাস এক্স ওয়াই। দেখো এভাবে দাঁড়ালো এটা, এক্স আর এক্স ওয়াই। আচ্ছা, উপরে 2 প্লাস এক্স প্লাস ওয়াই, আর নিচে 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই। আচ্ছা, এটা সলভ করে দেখলাম আমাদের এক্স প্লাস ওয়াই মানটা দরকার, এখানে এক্স প্লাস ওয়াই আছে, আর এক্স ওয়াই মানটা দরকার। তো আমরা এখানে বের করে নিই, দেখো এখানে এক্স প্লাস যদি ওয়াই বের করি, তাহলে এটা যোগ করবো আমরা, তাহলে 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, তাহলে এটা কেটে গেলো আমাদের রুট 3, তাহলে এখানে থাকলে 2 2 4 যোগ। এবার এক্স ওয়াইয়ের মানটা বের করি, এক্স ওয়াইয়ের মানটা হবে 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3, তাই না? তাহলে এটা হবে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এখানে 4 হয়ে যাবে, এখানে 3, তাহলে এটা আমাদের 1 দাঁড়িয়ে গেল। দেখো মানগুলো পেয়ে গেছি, এক্স প্লাস ওয়াই 4 আর এক্স ওয়াইয়ের মানটা 1। তাহলে আমরা পুট করে দেবো এখানে 2 প্লাস এর মানটা আমরা পেলাম এক্স প্লাস ওয়াইটা 4 পেয়ে গেলাম, 1 প্লাস আবার 4, আর এর মানটা আমরা 1 পেয়েছি। তাহলে উপরে দেখো উপরে 6, আর নিচে যোগ করলে নিচেও কিন্তু 6, 6 6 কেটে গেলো, আমাদের কিন্তু 1 পেয়ে গেলাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার। চলে আসলাম 4 প্রশ্ন। 4 প্রশ্নটা আছে, যদি বি ভেরিয়েন্স এ কিউব হয় এবং এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে এর বৃদ্ধিটা এটা বাড়ছে 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কী অনুপাতে হয় তা নির্ণয় করো। দেখো আমাদের বি ভেরিয়েন্স এ কিউব বলে দিয়েছে, তাহলে আমরা এটাকে বি ইজিক্যাল টু কে এ কিউব লিখতে পারবো। এখানে হচ্ছে কেটা, কে হচ্ছে ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক, ঠিক আছে? কেটা হচ্ছে আমাদের ভেদ ধ্রুবক, এটা ধ্রুবক বানানটা এভাবে হবে, ওকে? কেটা আমাদের হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এবার দেখো আমাদের এর বৃদ্ধিটা কত বলেছে, 2:3 অনুপাতে বাড়ছে। তাহলে দেখো আমরা প্রথমে 2 যদি বসাই, তাহলে আমরা এখানে B1 নিলাম, এখন লিখি, এখন B1টা দেখো কে ইন্টু কত করে বাড়ছে, প্রথমটা আমি 2 নিলাম, তাহলে 2 এর কিউব বাড়ছে, আর এদিকে দেখো B2 নিব, তাহলে B2টা দেখো, তাহলে কে ইন্টু তারপরে বাড়ছে 3 করে বাড়ছে, তাই 3 এর কিউব নিলাম, তাহলে এখানে B1টা আসলো কে ইন্টু 8, 2 এর কিউব 8, আর এখানে B2টা আসবে কে ইন্টু 27। তাহলে দেখো আমাদের এখানে বি এর বৃদ্ধিটা বলেছে কত অনুপাতে বাড়বে, তাহলে বি এর বৃদ্ধি বাড়বে, বলি বি এর বৃদ্ধি হয়, বি এর বৃদ্ধি হয় দেখো B1 ইজটু B2। তা দেখো অতএব বি এর বৃদ্ধি কীভাবে হয়, বি এর বৃদ্ধি হয় B1 ইজটু B2, তাই না? বি এর বৃদ্ধিটা এই যে B1 আর B2, তাহলে এখানে B1 এর মানটা আছে কে ইন্টু 8 ইজটু, আর B2 এর মানটা আছে কে ইন্টু 27। তাহলে এখানে কে তো কেটে যাবে, একই জিনিস কেটে যাবে, অনুপাতে থাকলো 8 ইজটু 27। তাহলে বি এর বৃদ্ধি হয় 8 ইজটু 27 অনুপাতে। তাহলে এই হলো আমাদের অ্যান্সারটা। তো 5 প্রশ্নটা বলছে, প্রদত্ত চিত্র আমাদের দেওয়া আছে, প্রদত্ত চিত্র বলতে যেটা দেওয়া থাকে, প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের ওপি লম্ব এবি। দেখো এখানে ওপি লম্ব এবিটা হচ্ছে আমাদের জে এর উপর ওপিটা লম্ব আছে, আর এবিটা 6 সেমি, এবির মানটা 6 সেমি বলেছে। তাহলে দেখো পিসির মানটা আবার 2 সেমি বলে দিয়েছে, পিসিটা 2, এটুকুটা আমাদের 2 বলে দিয়েছে। আর বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, বৃত্তটার ব্যাসার্ধ বের করতে বলেছে। দেখো ব্যাসার্ধ বলতে আমরা যদি এখানে যোগ করি ওসিটা ব্যাসার্ধ, আর এখানে যদি বলি ওএটাও আমাদের ব্যাসার্ধ, তাহলে এখানে ওএ সমান সমান ওসি, এগুলো কি, এগুলো হচ্ছে ব্যাসার্ধ, এরা সমান ব্যাসার্ধ বলে, ঠিক আছে? তাহলে আমাদের ওএ বা ওসির মানটা দরকার।
আচ্ছা, এখানে দেখো এবিটা আমাদের দেওয়া আছে 6 সেমি, তাহলে এবিটা যদি 6 হয় তাহলে আমরা কিন্তু এপিটা পেয়ে যাব, এপিটা পেয়ে যাব হাফ এবি। ঠিক আছে, আমাদের এখানে জানতে হবে। তা দেখো আমরা অতএব লিখে রেখেছি যে এই যে এপিটা হাফ এবি হয়ে গেল, তাই না? এবির অর্ধেক এপি কী করে? কারণ এটা আমাদের একটা উপপাদ্য আছে যে কোনো বৃত্তের যে এর উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করে। তা দেখো এই যে আমাদের দেখো এবির উপরে ওপিটা লম্ব আছে, তাহলে জের উপর, ঠিক আছে, কেন্দ্রগামী যে লম্ব সরলরেখাটা সেই জেটা কী করবে? সমদ্বিখণ্ডিত করবে। তাহলে সমদ্বিখণ্ডিত করা মানে তাহলে দেখো তাহলে এপিটা কী হবে? এবির অর্ধেক হবে। তাহলে এভাবে এই জন্য আমরা এপিকে এবির অর্ধেক লিখেছি। তাহলে এখানে আমাদের এবির মানটা দেওয়া আছে 6, তাহলে এটা যে কাটাকাটি করি 3, তাহলে এপিটা আমরা কিন্তু 3 পেয়ে গেলাম। এই যে এপিটা আমরা কত পেলাম? 3। তো এটা আমাদের কিন্তু 90 ডিগ্রি আছে, ঠিক আছে। তো এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে দেখো সমকোণী ত্রিভুজটা কে আছে? এখানে এও পি পেয়ে আছে। এই যে এও পি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমরা কিন্তু এটা পেয়ে গেছি, দেখো এপিটা পেয়ে গেছি। এবার দেখো আমরা ওপিটা যদি বের করি, এখানে আমরা বের করব ওপিটা। তাহলে ওপিটা কত হবে? দেখো ওপিটা হবে ওসি থেকে মাইনাস করো পিসি, তাই না? এই যে ওপিটা বের করবো, ওসি থেকে পিসি বাদ দিব, তাহলে ওসিকে আমরা ওয়েও লিখতে পারবো। তাহলে ওসির জায়গায় আমরা লিখে দিলাম ওয়ে, তাহলে ওসির জায়গায় ওয়ে লিখলাম। পিসির মানটা কিন্তু 2 দেওয়া আছে, তাহলে ওপিটা আমরা পেয়ে গেলাম ওয়ে -2। এবার দেখো সমকোণী ত্রিভুজ এওপি থেকে পায়, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের ধর্ম আছে আমাদের অতিভুজ, এখানে এটা যদি 90 ডিগ্রি কোণ হয় তো অতিভুজটা আমাদের হচ্ছে ওয়ে। তাহলে ওয়ে অতিভুজ স্কোয়ার ওয়ে স্কোয়ার সমান সমান ভূমি আমরা এপি স্কোয়ার প্লাস লম্বকে আমরা ওপি বলে দিলাম, ঠিক আছে। অতিভুজটা দিবা আর লম্বভূমি তুমি যে কাউকে বলতে পারো, কোনো অসুবিধা নাই। দেখো ওয়ে, তাহলে ওয়েটার মান দরকার, ওয়ে আমাদের থাকবে এখানে। আর এপির মানটা আমাদের 3 দেওয়া আছে, 3 স্কোয়ার। আর ওপিটা কিন্তু দেখো বের করে রেখেছি, ওপিটা আমরা লিখতে পারবো ওয়ে -2 তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে ওয়ে স্কোয়ার এদিকে রেখে দিলাম, এদিকে 3 স্কোয়ার। আর এখানে দেখো এটা আমরা যদি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙাই, তাহলে ওয়ে স্কোয়ার -2 একবার যদি করে দিই এটা 4 ওয়ে হয়ে যাবে 2ab, তাহলে 4 ওয়ে আর প্লাস বি স্কোয়ার 2 এর স্কোয়ার মানে 4, ঠিক আছে। দেখো ওয়ে স্কোয়ার কেটে দাও, তাহলে এদিকে দাঁড়িয়ে গেলো আমাদের, এদিকে আমাদের 0 দাঁড়ালো, এদিকে 9 প্লাস, আচ্ছা প্লাসটা আমরা এদিকে করলাম, এটা হচ্ছে -4 ওয়ে আর এদিকে হচ্ছে +4। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা এটা -4 ওয়েটা আমরা যদি এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এদিকে দেখো 9 আর 4, তো 9 আর 4 যোগ করো, 9 আর 4 পেয়ে যাবে 13, ঠিক আছে। তাহলে এখানে দেখো তাহলে ওয়ে সমান কত পেলাম? 13/4। এটা যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 4 × 3 = 12, 1 নামলো দশমিক জন্য 0, 4 × 2 = 8, 2.00, 4 × 5 = 20। তাহলে দেখো ও এর মানটা আমরা পেয়ে গেলাম, তাহলে ও এ সমান পেলাম 3.25। তাহলে এটা আমাদের কি ব্যাসার্ধ, তাহলে আমরা পেয়ে গেলাম বৃত্তের ব্যাসার্ধ সমান কত পেলাম? আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ আমরা এখানে লিখে দিই 3.25 সেমি, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। দেখো 6 নম্বর প্রশ্নটা বলছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি। দেখো ত্রিভুজটা আছে, তাহলে ত্রিভুজ এবিসিটা এবিসি 90 ডিগ্রি, বি কোণটা 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি বি নাম দিয়ে দিই তাহলে দেখো, তাহলে এটা আমরা এ নাম দিয়ে দিলাম, এ বি এটা সি বলে দিলাম, ঠিক আছে। এ বি সি 90 ডিগ্রি। আর বিডি লম্ব এসি, দেখো বিডি লম্ব এসি, এসির উপর লম্ব আছে বিডি, তাহলে এখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করলাম, তো এটা আমাদের ডি বিন্দু। তাহলে বিডি লম্ব এসি, যদি এবিটা 6 সেমি, এবিটা 6 বলে দিয়েছে এবং বিডিটা 3 সেমি, বিডি আবার দেখো এটা আমাদের 3 বলে দিয়েছে এবং সিডি বলে দিয়েছে, এই যে সিডিটা বলে দিয়েছে 5.4 সেমি হয়, তবে বিসি বাহুর দৈর্ঘ্য কত, এই যে বিসিটার এই মানটা আমাদের দরকার। তাহলে এবার দেখো তো আমরা এটা যদি এর বিডিটা এরপর লম্ব হয় তাহলে এই কোণটা আমাদের কত পাবো? এটা তো আমরা 90 ডিগ্রি, তাই না? তো এটা যে 90 ডিগ্রি হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারবো? এই যে এটা সমকোণী ত্রিভুজ, বিডিসিটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে দেখো সমকোণী ত্রিভুজ বিডিসি সমকোণী ত্রিভুজ
থেকে পাই, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ বিডিসি থেকে পাই। দেখো আমরা কী পাবো, এটা যে 90 ডিগ্রি হয় বিসিটা অতিভুজ, তার অতিভুজ স্কোয়ার বিসি স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমি যে কোনো একজনকে বলে দিই বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, ঠিক আছে, এদের কোনো মান না, তুমি যাকে লিখতে পারো আগে পেয়েছ। তাহলে দেখো বিসি স্কোয়ার মানটা আমরা বেরিয়ে আসবে, বিডির মানটা দেওয়া আছে 3 স্কোয়ার, আর সিডির মান দেওয়া আছে 5.4 তার স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার আমরা পেয়ে যাবো 9, আর এটা আমাদের দুবার গুণ করতে হবে 5.4 আমরা গুণটা আমরা এখানে দেখাই 5.4 5.4 4 4 16 4 5 20 এখানে 21, আর এটা হবে 5 4 20, আর 5 5 25 25, আর এদিকে 2 26 27, ঠিক আছে। এটা চলে আসলো আমাদের 6, এটা হবে আমাদের 1, এটা চলে আসবে আমাদের 9, এটা আমাদের 2। তা দেখো 29 দশমিক, দুটার পর দশমিক বসিয়ে দেবো, 29 দশমিক, এটা হবে 29.16। আচ্ছা এর সঙ্গে 9 আমরা যদি যোগ করি, এখানে 9 যোগ 0.00 নিয়ে নিলাম, তাহলে 6 1, এদিকে 9 9 18, এদিকে 3, তাহলে এটা যোগ করে আমরা কত পেয়ে গেলাম 38.16। আচ্ছা এবার যদি বলি বিসি মানটা কত, স্কোয়ারটা উঠিয়ে দিলে রুট ওভার চেপে যাবে 38.16। আচ্ছা এর বর্গমূলটা হবে না আমাদের, তাহলে আমাদের অ্যান্সারটা এখানে এটাই, বিসির যে দৈর্ঘ্যটা বলেছিল আমাদের এত সেমি, ঠিক আছে। তাহলে এভাবে আমাদের অ্যান্সারটা হবে, যেমন অ্যান্সারটা অন্য কিছু দিয়েছে, তাহলে হতে পারে অ্যান্সারটা ভুল হতে পারে। তাহলে আমাদের কিন্তু বিসি দৈর্ঘ্যটা সমকোণী ত্রিভুজ অনুযায়ী আমরা কিন্তু এটা পেয়ে যাব। দেখো 7 প্রশ্নটা বলছে এবিসি ত্রিভুজের এবি সমান সমান 2a - 1 সেমি, এসি সমান সমান 2√2 2a আছে সেমি, এবং বিসি সমান সমান 2a + 1 সেমি হলে কোণ বিএসি এর মান কত। দেখো আমরা সমকোণী ত্রিভুজ পাবো একটা, সেটা আমরা প্রমাণ করে দেখাবো। এটা যে সমকোণী ত্রিভুজ হয়, তাহলে বিএসি, এটা এ কোণ দিলাম, এ বি, এটা আমরা সি দিয়ে দিলাম, এ বি সি। তাহলে এখানে দেখো এটা আমাদের বিসিটা অতিভুজ, তাহলে বিসি বাহুটা দেখো, এই যে অতিভুজটা এটা কিন্তু বড় বাহুটা আছে, তাই না, বিসিটা আমাদের বড়, আর এই যে এসি আর এবিটা এরা হচ্ছে ভূমিলম্ব। তাহলে আমরা যদি এখানে এটা যেহেতু কোণটা 90 ডিগ্রি দেখায়, তাই না, এই কোণটা 90 ডিগ্রি পাবো, তাহলে আমাদের দেখাতে হবে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার, এটা দেখাতে হবে। এটা যদি আমরা দেখাতে পারি তাহলে আমাদের এই কোণটা 90 ডিগ্রি পেয়ে যাবো, সমকোণী ত্রিভুজের ধর্ম। তাহলে আমরা লক্ষ্য করো এখানে এবির মানটা আমাদের দেওয়া আছে, এবি কত দেওয়া আছে 2a - 1 তার হোল স্কোয়ার, আর এসির মানটা আছে 2√2 2a তার হোল স্কোয়ার, আর বিসিটা আছে দেখো 2a + 1 তার হোল স্কোয়ার। ওই দিকে আমরা সমান দেখাবো। আচ্ছা তাহলে এটা আমরা ভেঙে যদি দিই, তাহলে এটা হবে দেখো a - b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস এটা 4a পাওয়া +1, আর এটা যদি আমরা ভেঙে দিই, এটা 4 × 2a স্কোয়ার জন্য রুটটা উঠে যাবে, আর এটা আমরা এটাই রাখি, ঠিক আছে, একে ভাঙাবো না, এটা সূত্রটা এটা দেখাবো। আর এখানে দেখো এটা আমাদের 4a স্কোয়ার, আর এটা 8a হবে, তাহলে এটা হবে +8a থেকে 4a চলে গেল, তাহলে 4a + 1, আর এদিকে আমাদের 2a + 1 তার হোল স্কোয়ার। তো এটাকে আমরা লিখতে পারবো 2a তার হোল স্কোয়ার, এটা 2 × 2a + 1কে 1 স্কোয়ার পূর্ণবর্গে প্রকাশ করলাম, 2a + 1 তার হোল স্কোয়ার। তো এটা আমাদের সূত্র পড়ে যাচ্ছে 2a + 1 তার হোল স্কোয়ার, আর এদিকেও আছে 2a + 1 তার হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের এখানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, এটা আমাদের সূত্রটা স্যাটিসফাই করছে। তা আমরা এখানে বলতে পারবো, তাহলে এখানে হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাহলে ঠিক আছে। তাহলে অতএব আমরা কোণ আমাদের কে বলেছিল, কোণটা বলেছিল আমাদের বিএসি, তাহলে বিএসিটা আমরা পেয়ে যাবো কত 90 ডিগ্রি, ঠিক আছে, অতিভুজের বিপরীত বাহু 90 ডিগ্রি। তাহলে এটাই আমাদের অ্যান্সার। 8 প্রশ্নে চলে আসলাম। 8টা আছে tan 50 ডিগ্রি সমান সমান x এবং cot θ + 5 সমান সমান 1 হলে sec 90 ডিগ্রি - θ এর মান x দ্বারা প্রকাশ করো। এর মানটা আমাদের x দ্বারা, মানে মানটা পাবো x দিয়ে মানটা পাবো। তাহলে প্রথমে দেখো এই দুটো সাহায্য নেব, প্রথমে আমরা এটা টুকে নিই, আমরা লিখবো অ্যান্সার cot θ + 5 সমান সমান 1। আচ্ছা এই 1টাকে আমরা লিখে দেবো, দেখো cot 45 ডিগ্রি লিখে দিলাম, আমরা লিখতে পারবো
কট কট ভ্যানিশ করব, তাহলে এখানে আমরা থিতা প্লাস 5 সমান 45 ডিগ্রি। তাহলে এখানে দেখো থিতার মানটা আমরা পেয়ে যাচ্ছি, পাঁচটা ওদিকে বিয়োগ হয়ে 40 ডিগ্রি হয়ে যাবে। থিতার মানটা কত পেয়ে গেলাম? 40 ডিগ্রি। ওকে, এবার দেখো এবার আমরা এর মানটা যেটা বের করতে বলেছে তাকে আমরা লিখি। আচ্ছা, এটাকে আমরা এখানে লিখি স্যাক কত বলেছে? 90 ডিগ্রি মাইনাস থিতা। এটাকে আমরা লিখতে পারবো, দেখো স্যাক থিতার একটা সূত্র আছে, এটা লিখতে পারবো রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিতা। tan স্কোয়ার থিতা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিতা। ওকে, এটা আমরা করতে পারবো। স্যাক থিতা সবাই থিতা বলি, তো স্যাক থিতা সমান রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিতা, এটা সূত্র আছে। আচ্ছা, এটা আবার দেখো আমরা tan 1 প্লাস tan স্কোয়ার 90 ডিগ্রি, দেখো থিতার মানটা আমরা 40 ডিগ্রি পেয়েছি, আমরা বসিয়ে দিলাম রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার 90 থেকে 40 বাদ দিলে কত হবে? 50। তাহলে রুট ওভার 1 প্লাস, দেখো আমাদের tan 50 ডিগ্রির মানটা এক্স আছে, তাহলে এখানে যদি এর মানটা এক্স হয় tan 50 ডিগ্রির মান, তাহলে এখানে মানটা বসালে স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার। তা দেখো আমাদের এই যে স্যাক 90 ডিগ্রির মানটা প্রকাশ হয়ে গেছে 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স দ্বারা প্রকাশ হয়ে গেছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। 9 প্রশ্নে চলে আসলাম। 9 প্রশ্নটা বলছে cot 4 থিতা ইন্টু cot থিতা সমান 1 হলে প্রমাণ করো যে cot 2 থিতা সমান tan 54 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এই প্রমাণটা একটু আমরা বুদ্ধি করে করব। দেখো আমরা এখানে থিতা সমান 18 ডিগ্রি আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই থিতা সমান 18 ডিগ্রি মানটা তোমরা এখান থেকে বুঝতে পারবে। এখানে যদি আমরা বসিয়ে দিই, ঠিক আছে, তো এখানে বসিয়ে দিলে পরে আমরা কিন্তু এটা কিন্তু স্যাটিসফাই করবে। এখান থেকে আমরা মানটা নিয়েছি বুদ্ধি করে প্রমাণটা দেখে। তাহলে এটা যদি আমরা বলি নিয়ে পাই, তাহলে দেখো তো এই জায়গাটা কি মানটা কি সঠিক আছে, এখান থেকে স্যাটিসফাই করাবো। তাহলে এটা এখানে cot 4 ইন্টু 18 ডিগ্রি বসাবো ইন্টু cot 18 ডিগ্রি সমান 1, উভয় দিকে সমান দেখাবো আমরা। তাহলে এটা দেখো cot, এটা হবে আমাদের কত? 72 ডিগ্রি, 18 4 72, আর ডট cot এটা হচ্ছে 18 ডিগ্রি সমান 1। আর এটাকে দেখো cot, আমরা এটাকে 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি লিখতে পারবো 72 ডিগ্রিকে, আর এখানে cot 18 ডিগ্রি সমান 1, আমরা 1 দেখাচ্ছি এই মানটা। তাহলে আমাদের থিতার মানটা 18 ডিগ্রি নিয়ে কাজ করতে পারবো। তাহলে এখানে দেখো এটা আমাদের tan হবে, tan 18 ডিগ্রি, আর এটা আছে cot। আচ্ছা, cot 18 ডিগ্রিকে আমরা 1/10 করে দিলাম, ঠিক আছে, এটা ইন্টু দিয়ে দিলাম। তাহলে cot 18 ডিগ্রি সমান 1/10 tan 18 ডিগ্রি। 1 দেখো 18 ডিগ্রি কেটে গেল, তাহলে আমরা দেখো 1 সমান 1 পেয়ে গেলাম। তাহলে মানটা আমাদের স্যাটিসফাই করছে। তাহলে এবার দেখো আমরা বাম পক্ষে বসিয়ে দেবো লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে cot কত আছে? 2 থিতা জায়গায় আমরা বসাবো 18 ডিগ্রি। তাহলে cot, তাহলে 18 দিয়ে 36 ডিগ্রি। তাহলে দেখো cot এখানে আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি। 90 থেকে 54 বিয়োগ করে 36 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে cot 90 ডিগ্রি মানে থিতা, এটাকে থিতা ধরে নিলাম, তাহলে আমরা কী পেয়ে যাবো? tan থিতা বলতে এখানে 54 ডিগ্রি। তা দেখো এটা আমাদের আছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা পেয়ে গেলাম প্রমাণিতকে আমরা প্রুফ লিখতে পারবো, ঠিক আছে। তাহলে এভাবে অঙ্কটা আমরা করে নিতে পারবো। দেখো 4-এর 10 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। প্রশ্নটা বলছে দেখো 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 350 মিটার বেগে জল বের হয়, প্রতি মিনিটে কত লিটার জল বের হবে? প্রতি মিনিটে বলেছে। আচ্ছা, এখানে দেখো এখানে লিটার বলেছে, আমাদের এককগুলো তো মিটার, এটা সেমি আছে, এটা বলেছে লিটার। আমাদের একটা জানতে হবে সূত্র, 1 ঘন ডেসিমি সমান 1 লিটার, ঠিক আছে। তাহলে ঘন ডেসিমি, তার ডেসিমি আমাদের এককটা দরকার। তাহলে যে সেমি আর মিটারকে আমরা কী করবো? ডেসিমি। আমাদের ব্যাস কত বলেছে? ব্যাসটা আমাদের বলে দিয়েছে 8 সেমি, ঠিক আছে। আচ্ছা, সেমিকে আমাদের ডেসিমি করতে হবে। তাহলে সেমিকে যে ডেসিমি করো, ডেসিমি হচ্ছে বড়, তাহলে তোমার একটা ঘর পার্থক্য 10 দিয়ে ভাগ করতে হবে ছোটো থেকে বড় হয়ে গেলে। তাহলে আমরা পেয়ে যাবো এটা ডেসিমি। তাহলে এখানে ভাগটা কত হবে? 0.8 ডেসিমি, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমাদের ব্যাস। তাহলে আমরা তো ব্যাসার্ধ বের করে নেব। ব্যাসার্ধ, পাইপের ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আমাদের কত? 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা আমাদের ব্যাস ছিল, তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের 0.4, 2 দিয়ে কাটা গেলে 4 পেয়ে যাবো, 0.4 ডেসিমি।
তাহলে ডেসিমি। ঠিক আছে, যেহেতু ঘন ডেসিমি তো ডেসিমি সব আগে করে নিব। আর এখানে দেখো আমাদের পাইপের যে উচ্চতাটা আমাদের মিনিটে, তাই না, 1 মিনিটে 350 মিটার বেগে জল বের করে, তাই না, একটা পাইপ। তাহলে পাইপের যে 1 মিনিটে উচ্চতা পেয়ে যাব 350 মিটার। তাহলে এখানে দেখো আমাদের যে এইচটা, তাই না, তাহলে এইচটা কত পেয়ে যাব, এইচটা পেয়ে যাব 350 মিটার হাইট, সেটা পাইপের হাইটটা, যদি জল বের করছে এই বেগে মিনিটে। তাহলে এখানে দেখো এটাকে আমাদের ডেসিমি করতে হবে। তাহলে মিটার ডেসিমি 10 দিয়ে গুণ করব আমরা, তাহলে আমরা পেয়ে যাব ডেসিমি। মিটারকে 10 দিয়ে গুণ করে ডেসিমিতে নিয়ে আসা যায়, ডেসিমি। তাই এটা কত যাবে 350 ডেসিমি, ডেসিমি। তাহলে দেখো আমরা এবার 1 মিনিটে কতটা জল বের করছে সেটা আমরা বের করব। তাহলে আমরা লিখব 1 মিনিটে জল বের করে কত, পাইপের আয়তন, চঙের আয়তন, এখানে সূত্রটা কাজে লাগবে। পাইপ বলতে চং, তাই চঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এতটা জল বের করবে। তাহলে পায়ের মান হচ্ছে 22/7, আর বলতে দেখো এই যে, তাহলে 0.4 দুবার গুণ হবে, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে আর, আর এইচ উচ্চতা হচ্ছে আমাদের দেখো 3500, এত ঘন ডেসিমি। আয়তন বলতে আমরা ঘন ডেসিমি লিখব, ঘন ডেসিমি। এতটা জল বের করবে 1 মিনিটে। আচ্ছা, তাহলে এবার দেখো কাটাকাটি করি আমরা, এটা হয়ে যাবে 7 × 5 = 35, এটা 500। আচ্ছা, এখানে যদি আমরা গুণটা দেখাই 22 গুণিত, দেখো দুটো শূন্য আছে, দুটো শূন্যের জন্য আমরা দশমিকগুলো উঠাতে পারবো। 4 × 4 = 16, আর দশমিক দিলাম না, যেহেতু দুটো শূন্য আমরা লিখব না, তাহলে এটা আমরা লিখে দিলাম, এখানে 5 লিখে দিলাম। আচ্ছা, এখানে আমরা গুণটা করি। আচ্ছা, 16 × 5 তো 22 × 16 × 5 = 80। তাহলে এখানে যদি গুণটা করি 8 দিয়ে 16, 8 দিয়ে 16 17, তাহলে দেখো 1760 ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। ঠিক আছে, এবার এটাই দেখো এত ঘন ডেসিমিটার সমান 1760 লিটার বলতে পারবো, লিটার, কারণ আমরা জানি 1 ঘন ডেসিমিটার 1 লিটার। তাহলে এত ঘন ডেসিমিটার কত লিটার হবে, 1760 ডেসিলিটার। তাহলে এতটা আমাদের জল বের করবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের 1760 লিটার। আমরা চলে এসেছি 11 নম্বর প্রশ্নটা, 4/11 বলছে কোনো শঙ্কুর তির্যক উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 4 গুণ হলে, তির্যক উচ্চতা দেখো এই যে শঙ্কু, তির্যক উচ্চতা, এই যে তির্যক উচ্চতা এল দিয়ে সূচিত হয়, তাহলে ভূমির ব্যাসার্ধের 4 গুণ। তাহলে দেখো ভূমির ব্যাসার্ধকে আমরা যদি আর ধরে নিই, তাই না, তাহলে দেখো এলটা কী হবে, এলটা হবে আমাদের 4r, ব্যাসার্ধের 4 গুণ বলেছে তির্যক উচ্চতা, তাহলে এল সমান হবে 4r। তাহলে হলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 16 পাই, তাহলে এত বর্গমিটার যদি হয়, তাহলে এর ব্যাসের দৈর্ঘ্য কত হবে, তাহলে ব্যাসের দৈর্ঘ্যটা বের করতে বলেছে, ঠিক আছে, 2r এর মানটা আমরা বের করব। তাহলে এবার দেখো আমাদের শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমাদের একটা জানা আছে, আমরা লিখব অতএব শঙ্কুর তাহলে অতএব আমরা লিখব শঙ্কুর, এখানে আমরা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বলতে দেখো উপরের তলটা, ভূমিটা বাদ দিয়ে উপরের বরের যে টপুরটা আছে না, তার উপরের অংশটা বক্রতলটা। তা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তো আমাদের পাই আর এল এই মানটা আমাদের দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফলটা কত 16 পাই। তাহলে এখানে পাই কেটে দাও, দেখো আর তো হচ্ছে আমাদের আর এল এর মানটা আমরা বের করে রেখেছি 4r, তাই এটা আমরা 4r দিয়ে দিলাম। তাহলে এখানে 16, তাহলে 4, এখানে দেখো আমরা একটু যে কাটাকাটি করে দিই, তাহলে এখানে 4 আর 16, 4 × 4 = 16, তাহলে এখানে r² = 4 পেয়ে গেলাম। তাহলে আর কত পাবো, আর পেয়ে যাবো আমরা 2। তাহলে এখান থেকে যদি আমরা 2r বের করি, 2r কত হবে 2 × 2, তাহলে 2rটা পেয়ে যাবো, 2r পেয়ে গেলাম 4 পেয়ে গেলাম। তাহলে এই যে এখানে বলেছিল শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্যটা হবে 4 মিটার, 4 মিটার আমাদের অ্যান্সার। তো আমরা চলে এসেছি আজকের শেষ প্রশ্ন। দেখো শেষ প্রশ্নটা আমাদের আছে 4/12 নম্বর প্রশ্নটা, UI = xi 35 - 35/10 আছে, আর সামেশন fi UI = 30 এবং সামেশন fi = 100 হয়, তাহলে x বার এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা কীভাবে করব, আমাদের একটা জানতে হবে যে UI = xi - a
বাই এইচ, তাই না? তাহলে এখানে আমাদের দেখো এটা আমাদের দেওয়া আছে 35, তাহলে এইচটা আছে আমাদের এখানে 10। তাহলে এখানে একটা মান পেয়ে গেলাম আমরা, এ সমান সমান পেলাম 35 আর এইচের মানটা পেয়ে গেলাম আমরা 10। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এক্স বারে একটা সূত্র আছে এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ আই ইউ আই বাই সামেশন এফ আই। দেখো তোমাদের এই যে সূত্রগুলো জানতে গেলে তোমাদের চলে যাও পেজ নাম্বার 300 এই পাতায় চলে এসো, 334 পাতায় চলে এসো। দেখো আমি যদি এখানে এই পাতা থেকে দেখাই তোমাদের, যে দেখো এই যে সূত্রগুলো আছে যে ইউ আই সমান সমান এক্স আই মাইনাস এ বাই এইচ, এভাবে আমাদের বের করেছে মানগুলো। এই যে মধ্যক মান, এক্স আই হচ্ছে মধ্যক মানগুলো, ডিআই ইউআইগুলো বের করেছে। তাহলে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? তাহলে দেখো আমরা এই সূত্র অনুযায়ী আমরা যদি বের করি, তাহলে আমরা এর মানটা পেয়ে গেছি 35 আর এইচের মানটা পেয়ে গেছি 10। তাহলে এক্স বারের মানটা আমরা মানগুলো বসিয়ে দাও। তাহলে এর মান হচ্ছে আমাদের 35, তাহলে এখানে আমরা 35 লিখব। আর এইচ তো আমাদের 10 গুণিত দিলাম, ঠিক আছে? আর দেখো সামেশান এফ আই ইউআইয়ের মানটা আমাদের 30 দেওয়া আছে, আর সামেশান এফ আইয়ের মানটা দেওয়া আছে কত 100। তাহলে এখানে আমরা 100 বসালাম, এখানে আমরা 0 0 আর 0 0 কেটে দিলাম। তাহলে 35 প্লাস এখানে আমাদের 3 বেঁচে আছে, তাহলে 35 3 যোগ করো 38 পেয়ে গেলাম আমরা। তাহলে এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, অ্যান্সারটা 40 দেওয়া আছে বইতে, মানে বইতে অ্যান্সারটা ভুল হবে, তা তোমাদের অ্যান্সারটা এটা 38 হবে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। কীরকম তোমাদের ক্লাসটা হলো তো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবা। আজকে তোমাদের ক্লাস 10-এর প্রথম আমি দিলাম এই স্কুলটা, তো এরপরে তোমাদের আরও ভালো ভালো স্কুলগুলো দিব আমি। আমার সঙ্গে যুক্ত থাকো, আর আমার চ্যানেলটাকে নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করে নিবা, লাইক তো নিশ্চয়ই করবা। তা ঠিক আছে, দেখা হবে তোমাদের আবার পরের মডেল নাম্বার আমরা দেখাবো। 13 নম্বর মডেলটা এরপরে নিয়ে আসবো, আজকে 12 নম্বর মডেল দিলাম। তো ওকে, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো তোমরা।